রামপ্রসাদ সেন রাজা কৃষ্ণচন্দ্রের জমিদারি সেরেস্তার হিসেব লেখার কাজ করতো। ওনাকে হিসেব লিখতে দিয়েছে, উনি লিখছে, দেমা আমায় তবিলদারি, আমি নিমুখারাম নই শঙ্করী। কাজ কি মা সামান্য ধনে, সামান্য ধন দিবে তারা পড়ে যাবে ঘরের কোণে, যদি দাও মা আমায় অভয়চরণ, রাখি দিই পদ্মাসনে। তখন মণি বলছে, রাজামশাই আপনি এই পাগল ছাগল নিয়ে আসেন, এই দেখেন ওকে হিসেব লিখতে বলা হয়েছে, ও গান লিখে বসে আছে। তখন রাজা কৃষ্ণচন্দ্র বলছে, রামপ্রসাদ তুমি তোমার নিজের গৃহে হালি শহরে চলে যাও, ওইখানে বসেই তুমি তোমার কাজ সমাধান করো, তোমার যে মাসিক বেতন তুমি ওই গৃহে বসেই পেয়ে যাবে, তোমাকে কষ্ট করে এত দূর আসতে হবে না। রামপ্রসাদকে হালি শহরে রাজা কৃষ্ণচন্দ্র 100 একর জমি দিয়েছিল। পূর্ব বাংলার লোকের এসে সব দখল করে নিয়ে এখন এইটুকুনি আছে। আর রামপ্রসাদের মূল বাণী হচ্ছে, জাকজমকে করলে পূজা অহংকার হয় মনে মনে, আর লুকিয়ে আমাকে করিস পূজা জানবে না তো জগৎজন। ধন্যবাদ। কালকে আমি এখানেই ভিডিওটা শেষ করেছিলাম, আর আজকে আমি এখান থেকে আবার শুরু করলাম। যে রামপ্রসাদের জন্মভিটাতে গেছি, তারপর প্রসাদ খেয়েছি, সব রকম তোমাদের গল্প শোনালাম, নানান রকমের তথ্য শোনালাম তোমাদের। আর আজকে আবার এখান থেকেই আমি আবার পরের স্টেপ, মানে পরে কোথায় যাচ্ছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো দেখতে থাকো। দেখো, মন্দির থেকে বাইরে বেরিয়ে গেলাম, আর দেখো সামনে কত সুন্দর মায়ের চিত্র আর রামপ্রসাদের চিত্র। রামপ্রসাদের ভিটে বাড়ি থেকে আমরা টোটো রিজার্ভ করে চলে এলাম রামপ্রসাদের স্নানের ঘাট। আর এই সেই স্নানের ঘাট যেখানে রামপ্রসাদ মাকে নিয়ে বিলীন হয়ে গেছিলেন। চলো ভেতরে চলো, দেখতে থাকো। মন্দির রূপ দেওয়া হয়নি, আর উনি শুনেছি যেটা মায়ের ওখানেই ওনার ওই খড় বাঁশ এইসব দিয়ে বাড়ি ছিল, পাটকাঠি, ওইসবের মধ্যে উনি মাকেও রাখতেন, নিজেও থাকতেন। উনি এখানে এসেছিলেন সাধনা করার জন্য। এবার এই বটবৃক্ষ গাছটার এখানটা ওনার পঞ্চমুণ্ডাসন সঙ্গে পঞ্চবটী ছিল, এখানে উনি সাধনা করতেন, আর মায়ের সঙ্গে ওইখানে উনি বাস করতেন। এবার ওনার পরিবারে ছিল গিয়ে ওনার মানে সহধর্মিনী আর 2 মেয়ে 1 ছেলে। তো 2 মেয়ের মধ্যে বড় মেয়ে ওই জগদেশ্বরী আর পরমেশ্বরী 2 মেয়ে। শুনেছি মা কালী স্বয়ং এসে নাকি বেড়া বেঁধে দিয়েছিলেন। হ্যাঁ, ওনার মেয়ে জল আনতে গেছিল এক সময়, উনি বেড়া বাঁধছিলেন। এবার মেয়েকে উনি ডাকছিলেন বেড়া বাঁধার জন্য। সেই টাইমে মেয়ে যখন জল নিয়ে আসছে আর দেরি হচ্ছে, তখন মা ওনাকে মেয়ের রূপে এসে বেড়া ধরে দিয়েছিল। এটা ইতিহাস শুনি আমরা যে উনি মাকে এত সাধনা করেছে, মা তবু ছলনা করে ওনাকে মায়ের রূপ নিজস্ব কোনোদিনও দেখায়নি, নানা রকম ছলে বলে কলে কৌশলে নানা রকম রূপ দেখিয়েছে। তাই জন্য উনি মাথায় নিয়ে মাকে আমাদের রামপ্রসাদ ঘাটে নিজেও গিয়ে চলে যান, মাকেও সঙ্গে নিয়ে ভাসিয়ে দিয়ে চলে যান। ওই ডুব দেরে মন কালী বলে এই গানটা করতে করতে মাকে নিয়ে চলে যান। এখানে যে মা আছেন উনি কি নামে পূজিত হচ্ছে? আর এখানে যে মা আছে উনি কি নামে পূজিত হচ্ছে? পুজো হয়। আর এটাও এই মাকে উনি চলে যাওয়ার পর 1978 সালে আসামের এক ভক্ত স্বপ্নাদেশে প্রতিষ্ঠা করে। সেই ঢুকে পড়লাম। এই সেই ঘাট, কি স্মরণীয় ঘাট দেখো, যেখানে রামপ্রসাদ মাকে নিয়ে এখানেই ডুবে গেছিল। আজ কত সৌভাগ্য আমার সেই ঘাটে আসতে পেরে, আর সেই সাথে তোমাদেরকেও একটু দেখাতে পেরে আমি ধন্য। আর আজকের ওয়েদারটা তো একদম দারুণ, দেখো কি সুন্দর। ওদিক থেকে একটা লঞ্চও চলে আসছে। আর দেখো ঘাটের সাইডেও কত ঠাকুর, মহাদেব। হ্যাঁ দেখো কত মহাদেব। ও, আর এখানে দেখো গোবিন্দ ভিজে যাচ্ছে, তাই ওকে দেখো ছাতা দিয়ে দিয়েছে, কি সুন্দর। দাঁড়াও আমি একটু ইয়ে করি। তারপরে দেখো গঙ্গায় নেমে সিঁড়িতে একটু মাথায় জল দিলাম। এরপরে এলাম সিদ্ধেশ্বরী কালী মন্দিরে।
আর সব বন্ধ, আমরা ওই বাইরের থেকেই প্রণাম করে যাচ্ছি। আর এইদিকে গঙ্গা, আর দেখো কি সুন্দর একটা বট গাছ। আমি ওখানে চলে যাবো তখন ও আচ্ছা, সরে যাচ্ছে তারা, দেখি এইদিকে একটু ঠাকুর আছে তাই। আর ওখানে মহাদেবের মন্দিরটা খোলা আছে, মায়ের মন্দির বন্ধ। এই দেখো মহাদেবের মন্দিরটা খোলা। আসলে সকাল সকাল আসতে হয়, ওরকম তো হয় না সময়। ও গঙ্গা থেকে একটা বোট যাচ্ছে, দেখি তো কি আবার। মা সিদ্ধেশ্বরীর ঘাট থেকে এবার চলে এলাম চৈতন্যধাম। চলো চৈতন্যধামের কিছু ইতিহাস আমরা একটু শুনে নেই। জড়িত সেই যা শ্রী চৈতন্য মহাপ্রভুর স্মৃতির সাথে জড়িত, সেই স্থানে আজ আমি আপনাদের নিয়ে এসেছি। এটি বর্তমানে চৈতন্য ডোবা নামে পরিচিত। হালিশহর স্টেশন থেকে 3 কিলোমিটার মতন দূরে তেঁতুলতলা নামক স্থানে এটি অবস্থিত। এই ডোবার পাশে একটি মন্দিরও আছে, যা চৈতন্য ডোবা মন্দির নামে পরিচিত। কথিত আছে, স্বামী ঈশ্বরপুরী, যাহার কাছে শ্রী চৈতন্য মহাপ্রভু দীক্ষা নিয়েছিলেন, তিনি এই কুমারহট্ট, বর্তমানে এই হালিশহরেরই বাসিন্দা ছিলেন। 1513 সালে নীলাচল অর্থাৎ পুরীধাম থেকে বৃন্দাবন ফেরার পথে এই গঙ্গা বক্ষ দিয়েই কুমারহট্টে আসেন তার গুরুদেবের ভিটে দর্শনের জন্য। সেই সময় শ্রীপাদ গুরুদেব ধরাধামে না থাকায় শ্রী চৈতন্য তার গুরুদেবের বাড়িতে পৌঁছানোর পর ভীষণ আবেগপ্রবণ হয়ে পড়েন। তিনি বলেছিলেন, এই রজ মম জীবন ধন প্রাণ, এবং বাড়িতে ঢোকার আগেই মাটিতে গড়াগড়ি দিয়ে তার সর্ব অঙ্গে এই মাটিকে ধারণ করে তাকে সম্বর্ধনা করেছিলেন, এবং তিনি সেই স্থান থেকে কিছু পবিত্র ধূলিকণা গ্রহণও করেছিলেন। যখনই স্বয়ং মহাপ্রভু এই ভিটা থেকে মাটি তুললেন, তখন তার সঙ্গে যত ভক্তগণ ছিলেন তারাও মহাপ্রভুকে অনুসরণ করে মহাপ্রভুকে দেখা দেখি বুঝে এবং না বুঝে এই ভিটে থেকে মাটি তুলতে আরম্ভ করেন। সকলে মাটি তুলতে তুলতে এমন একটি সময় আসে যখন জায়গাটি একেবারে তলিয়ে যায় এবং একটি গর্তের সৃষ্টি হয়। কালক্রমে সেখানে বৃষ্টির জল জমে একটি পুকুর বা ডোবায় পরিণত হয়। এই ঘটনাটি চৈতন্য ভগবতে উল্লেখ করা হয়েছে। এইভাবে গুরুদেব শ্রীপাঠের রজকে সম্বর্ধনা একমাত্র শ্রী চৈতন্য দেবী করেছিলেন। আয়তকার এই পুকুরটি শ্রী চৈতন্যদেবের হাতে প্রথম খোদিত হওয়ায় এই জায়গার নাম হয় চৈতন্য ডোবা। ইতিহাসের পাতা থেকে আমরা জেনে নিলাম কিভাবে চৈতন্য ডোবা হলো। আর আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর অল টাইম স্মাইল করতে হবে কিন্তু।